পড়া কি শুরু করব? হ্যালো, হ্যালো, আমার কথা কি শুনতে পাও নাকি? আচ্ছা, শুরু করলাম। হ্যাঁ, দেখো, খেয়াল করো, বলছে যে এ আর বি বিন্দুর সংযোজক সরল রেখাকে কিউ বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, পি কিউ বি এর ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয় তিনটা বিন্দুর স্থানাঙ্ক লাগবে। যেহেতু পি কিউ বি এর ক্ষেত্রফল বের করতে বলছে, সেহেতু আমার পি বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো প্রশ্নের মধ্যে খেয়াল করে দেখো, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আর পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো এখন আমার কাজ হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করা। তো কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করার ইনফরমেশনটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। খেয়াল করো, এই যে বিন্দুগুলা বসাই, দেখো এ বিন্দু হচ্ছে 3,0, তার মানে এই জায়গায় হবে। আর বি বিন্দুটা হচ্ছে 0,2, তার মানে এই জায়গায় কোন একটা জায়গায় হবে। এটা হচ্ছে আমার এ বি। তো এখন বলছে যে এ আর বি এর সংযোজক সরল রেখাকে কিউ বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমি ধরে নিব কিউ বিন্দুটা ধরানো, আমি এখানে ধরে নিলাম। তো এখন কিউ বিন্দুটা এ বি রেখাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তার মানে এতটুকু হচ্ছে আমার 2 আর এতটুকু হচ্ছে 3, তাই তো? এখন আমি ধরে নিলাম যে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। তো এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করি। দেখো, তাহলে x = কত হবে? 2 + 3, নিচেও 2 + 3, 2 এর সাথে কত গুণ হবে? 2 যেহেতু এর সাথে লাগানো আছে, 2 এর সাথে গুণ হবে বি এর স্থানাঙ্ক। আর 3 কার সাথে লাগানো? বি এর সাথে লাগানো, তাহলে গুণ হবে আমার এটার সাথে। তাহলে এখান থেকে আমরা পাবো 9/5। তাহলে এখান থেকে আমরা যদি এবার y বের করি, তাহলে হবে 2 + 3, নিচে হবে 2 + 3, 2 এর সাথে গুণ হবে 2, 3 এর সাথে গুণ হবে 0। আশা করি এটা বুঝছো। তাহলে এখানে হবে 4/5। বুঝছো কিনা দেখো। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9/5 আর হচ্ছে 4/5। এটা বুঝছো? দেখো, আমার যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়, যেহেতু পি কিউ বি এর ক্ষেত্রফল বের করতে বলছে, সুতরাং আমার পি বিন্দু, কিউ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো প্রশ্নে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, কিন্তু কিউ বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া নাই। কিন্তু কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করার ইনফরমেশন দেওয়া আছে। প্রশ্নে বলে দিছে যে কিউ বিন্দুটা এ বি রেখাটাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো ওই অন্তর্বিভক্তের শর্ত অ্যাপ্লাই করে আমি কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমরা ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্কই জানি, এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো দেখো, যদি কোথাও কেউ না বুঝে থাকো আমাকে বলতে পারো।
একটু দেখো, এবার ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই বি বিন্দুর স্থানাঙ্ক জানি হচ্ছে 0,2, পি বিন্দুর স্থানাঙ্ক জানি 3√3, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি হচ্ছে 9/5 আর হচ্ছে 4/5। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 1/2 0,2 তারপরে 3√3 9/5 4/5 1 1 1। এই লাইনটা বুঝো না কেউ? না বুঝলে বলো। এই পাশে হচ্ছে এটা হচ্ছে x1 y1 x2 y2 x3 y3। ওই যে এ বরাবর আমরা ভুজগুলা বসাবো, এ বরাবর কোটিগুলা বসাবো, আর এটা হচ্ছে সূত্রের 1। খেয়াল করো, এটাকে আমি ধরো x1 ধরলাম, এটাকে y1 ধরলাম, তাহলে x1 y1। এটাকে আমি x2 y2 ধরলাম, এটাকে x3 y3 ধরলাম, তাহলে এখানে x1 y1 x2 y2 x3 y3। বুঝছো কিনা? তো কথা বইলো না, এলে তো হয় না। তো এবার আমাদের নির্ণায়কের কাজ, নির্ণায়কের সাহায্যে করার নিয়ম হচ্ছে আমরা চেষ্টা করব যত বেশি জিরো আনা যায়। নির্ণায়কের ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকবে যত বেশি জিরো আনা যায়। তাহলে দেখো, এই সারি থেকে যদি এই সারি বাদ দিই তাহলে একটা জিরো আসবে। দেখো, এই সারি থেকে যদি আমি 2 নাম্বার সারি বাদ দিই 1 - 1 জিরো হয়ে যাবে। আবার যখন এই সারি থেকে এই সারি বাদ দিব তখন 1 - 1 আবার একটা জিরো চলে আসবে। নির্ণায়ক মনে আছে নাকি নাই? মানে শর্তগুলো। আচ্ছা দেখো, নির্ণায়কের ধরো এই জিনিসগুলোকে আমরা বলি কলাম, এইগুলাকে আমরা কলাম বলি, আর এইগুলাকে হচ্ছে আমরা সারি বলি। তো সারি সারি যোগ বিয়োগ করা যায়, কলাম কলাম যোগ বিয়োগ করা যায়। অর্থাৎ এই সারির সাথে আমি এই সারি যোগ বিয়োগ করতে পারবো, আবার এই সারির সাথে এই সারি যোগ বিয়োগ করতে পারবো, আবার এই কলামের সাথে এই কলাম যোগ বিয়োগ করতে পারবো, আবার ইচ্ছা করলে 3টা কলামই যোগ করতে পারবো, আবার ইচ্ছা করলে 3টা সারি আমরা যোগ করতে পারবো। তো আমাদের নির্ণায়কের সাহায্যে যখন সমাধান করব তখন আমাদের প্রথম কাজ হচ্ছে দেখব কত বেশি জিরো আনা যায়। একটু খেয়াল করে দেখো, এই সারি থেকে যদি আমি এই সারি বাদ দিই তাহলে বাদ হবে কিভাবে? 0 - 3 2 - √3 1 - 1। তাহলে দেখো একটা জিরো চলে আসতেছে। আমি এর পাশে লিখে দেখো, হাফের জায়গায় হাফ। ধর আমি 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বাদ দিব। 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বাদ দিলে নতুন যে একটা সারি পাবো, ওই সারিটাকে আমি 1 নাম্বার সারিতে লিখব। কথাটা কি বললাম? 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বাদ দিব, বাদ দিলে নতুন একটা সারি পাবো। ওই সারিটাকে আমি ইচ্ছা করলে 1 নাম্বার জায়গায়ও লিখতে পারবো, ইচ্ছা করলে 2 নাম্বারের জায়গায়ও লিখতে পারবো, ইচ্ছা করলে আমি 3 নাম্বারের জায়গায়ও লিখতে পারবো। কথাটা বুঝো নাই? তাহলে এখানে বাকিরা কথা বলো না কেন? কি বললাম যে এই যে এটা হচ্ছে আমার 1 নাম্বার সারি, এটা হচ্ছে 2 নাম্বার সারি। তো আমি ইচ্ছা করলে 1 থেকে 2 বাদ দিতে পারবো, ইচ্ছা করলে 2 থেকে 1 বাদ দিতে পারবো। তো 1 থেকে 2 বাদ দিলে আমি নতুন একটা সারি পাবো। ওই সারিটা আমি ইচ্ছা করলে 1 নাম্বার সারির জায়গায়ও লিখতে পারবো, মানে 1 নাম্বার সারিটাকে চেঞ্জ করে ওই রেজাল্টটা লিখতে পারবো। ইচ্ছা করলে আমি 2 নাম্বারের জায়গায়ও লিখতে পারবো, ইচ্ছা করলে 3 নাম্বারের জায়গায়ও লিখতে পারবো। তো এখন ধর আমি 1 নাম্বারে লিখবো, তাহলে আমি 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বাদ দিচ্ছি। এই যে 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার, তাহলে 0 - 3 মানে হচ্ছে -3, 2 - √3 মানে হচ্ছে 2 - √3, 1 - 1 মানে হচ্ছে 0। বুঝছো কিনা দেখো। এরপরে দেখো, এবার ধরো আমি এটা থেকে এটা বাদ দিব, এটা থেকে এটা বাদ দিব, তাহলে দেখো 3 - 9/5 √3 - 4/5, তারপরে 1 - 1 মানে হচ্ছে 0। এরকম যোগ বিয়োগ অপারেশন একসাথে 2 বার করা যায়। ধরো এখান তো এখন যদি তুমি ইচ্ছা বলো যে আবার 1 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দিয়ে যেটা পাইছি সেটা 1 নাম্বার সারিতে বসাইছি, 2 নাম্বার থেকে 3 নাম্বার বাদ দিয়ে যেটা পাইছি এটা 2 নাম্বারে বসাইছি, 3 নাম্বার থেকে 1 নাম্বার বাদ দিয়ে 3 নাম্বারে বসাইছি, এটা সম্ভব না। সর্বোচ্চ অপারেশন করা যাবে 2 বার। কি বললাম? কোন একটা নির্ণায়কের সর্বোচ্চ যোগ বিয়োগ অপারেশন করা যাবে 2 বার, মানে একটা স্টেপে। এই স্টেপে ধর আমি এই স্টেপে 2 বার করতে পারবো, পরের স্টেপে আরো 2 বার করতে পারবো। কথাটা বুঝছো কিনা দেখো। আমি কি বললাম?
এই স্টেপে আমি দুইটা সারি বা দুইটা কলামের মধ্যে যোগ বিয়োগ করতে পারবো, মানে সর্বোচ্চ দুইটা। এখানে কলাম আছে তিনটা, আমি সর্বোচ্চ দুইটা কলাম চেঞ্জ করতে পারবো অথবা সর্বোচ্চ দুইটা সারি চেঞ্জ করতে পারবো। এইবার এটা থেকে যখন আমি এটাতে গেলাম, এখানে আমি ইচ্ছা করলে সর্বোচ্চ দুইটা সারি চেঞ্জ করতে পারবো, সর্বোচ্চ দুইটা কলাম চেঞ্জ করতে পারবো। মানে প্রত্যেকবারই সর্বোচ্চ দুইবার চেঞ্জ করা যাবে, এর বেশি চেঞ্জ করা যাবে না। তাহলে পরেরটা, তার মানে নিচেরটা আমি চেঞ্জ করতে পারবো না, নিচেরটা যা আছে তাই রাখবো। 9/5, 4/5 আর এখানে হচ্ছে 1। বুঝছো কিনা দেখো। এরপরে এরপরে হচ্ছে আমরা এই যে 0, 0, 1 যেটা আছে এটা বাদ দিয়ে দিব। দেখো যে 0, 0, 1 এর কলামও বাদ দিয়ে দিব, সারিও বাদ দিয়ে দিব। বুঝছো কিনা দেখো। আচ্ছা, এটা কেন বাদ যায় বলবো। দেখো আমি একটা জিনিস মনে রাখবো, আমরা নির্ণায়ক যে কোনো সারি ধরে করতে পারি বা যে কোনো কলাম ধরে করতে পারি। আচ্ছা, নির্ণায়কটা তোমরা এটা বাসায় করবা, আমি একটু বুঝাই দিই আগে। আশা করি তো ম্যাথ বুঝতে পারছো। আচ্ছা, তাহলে নির্ণায়কটা আমি একটু হালকা বুঝাই দিই, হ্যাঁ, কারণ তোমাদের সমস্যা যেহেতু আছে। আমি নির্ণায়কটা বুঝাই দেওয়ার পরে এই জিনিসটা তোমরা নিজেরা খাতায় করবা। বুঝতে পারছো। আমি একটা সহজ একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বুঝাই দিই, ঠিক আছে। তো দেখো, সহজ একটা উদাহরণ দিয়ে একটু বুঝাই দিই। ধরো আমি এই নির্ণায়কটা নিলাম। এই নির্ণায়কটা আমরা যদি সমাধান করতে চাই, এটাকে ধরো আমি 1 নাম্বার কলাম ধরলাম, এই জিনিসটাকে, এটাকে আমরা 2 নাম্বার কলাম ধরলাম, আর এই জিনিসটাকে 3 নাম্বার কলাম ধরলাম, আর এই জিনিসটাকে 1 নাম্বার রো ধরলাম, রো মানে হচ্ছে সারি, এটাকে আমরা 2 নাম্বার সারি ধরলাম, এটাকে ধরো আমি 3 নাম্বার সারি ধরলাম। তো আমরা নির্ণায়কের যে বৈশিষ্ট্যগুলা, সেগুলোর মধ্যে আমরা প্রথমে যদি নির্ণায়কের যোগ বিয়োগ করি, খেয়াল করো ফার্স্টে যে শর্ত, আমি ধরো এই কলামটাকে আমি এই কলামে নিয়ে গেলাম, মানে 1 নাম্বার কলামের যে উপাদানগুলাকে, 1 নাম্বার কলামের উপাদানগুলাকে আমি 2 নাম্বার কলামে নিয়ে গেলাম, আর 2 নাম্বারের গুলাকে আমি 1 নাম্বারে নিয়ে গেলাম, অর্থাৎ ইন্টারচেঞ্জ করলাম। কলাম 1 এর সাথে যদি আমি কলাম 2 ইন্টারচেঞ্জ করি, তাহলে আমার নির্ণায়কের সামনে একটা মাইনাস দিতে হবে। বুঝা গেছে। যদি আমি এরকম করি, ধরো আমরা 2, 5, 8, 1, 4, 7, দেখো আমরা কি করলাম, 1 নাম্বার কলামের উপাদানগুলোকে আমি 2 নাম্বার কলামে নিয়ে গেলাম এবং 2 নাম্বার কলামের উপাদানগুলোকে আমি 1 নাম্বার কলামে নিয়ে আসলাম। তো সেক্ষেত্রে নির্ণায়কের সামনে একটা মাইনাস দিতে হবে। বুঝছো এটা। এটা হচ্ছে একটা শর্ত। এরপর যদি আমি এবার ধরো আমি আবার কি করলাম, 2 নাম্বার কলামকে আমি 3 নাম্বার কলামের জায়গায় নিয়ে গেলাম, 3 নাম্বার কলামকে আমি 2 নাম্বার কলামের জায়গায় নিয়ে গেলাম। তাহলে আবার ইন্টারচেঞ্জ করছি যেহেতু, তাহলে সামনে আরেকটা মাইনাস আসবে, তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। কি বললাম, তারপরে 2 বার যদি ইন্টারচেঞ্জ করি, উপরে দেখো আমি একবার ইন্টারচেঞ্জ করছি, একবার ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস আসবে, যদি আমি 2 বার ইন্টারচেঞ্জ করি তাহলে 2টা মাইনাস আসবে। বুঝা গেছে। একবার যদি আমরা ইন্টারচেঞ্জ করি, ধরো একবার ইন্টারচেঞ্জ করছি, এখানে দেখো আমি একবার ইন্টারচেঞ্জ করছি, এখন যদি তুমি কি করো আরেকবার ইন্টারচেঞ্জ করো, তাহলে আরেকটা মাইনাস আসবে, তো 2টা মাইনাস আলটিমেটলি কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বুঝা গেছে এটা। এরপরে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করতাম, যখন কোনো কিছু কমন নিতাম সবগুলা থেকে কমন নেওয়া লাগতো, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে আমি যে কোনো একটা সারি থেকে কমন নিব অথবা যে কোনো একটা কলাম থেকে কমন নিব। বুঝতে পারছি। যদি ধরো এরকম যদি হয়, আমার খাতে লিখে আছে, আমি পাঠিয়ে দিব তোমাদেরকে, আপাতত জাস্ট একটু দেখো। আমরা আগে কি করতাম, নির্ণায়কের ক্ষেত্রে
সরি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কমন নেওয়া মানে হচ্ছে এই পুরাটা থেকে কমন নেওয়া লাগতো, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে আমি সারি থেকে কমন নিতে পারবো, কলাম থেকেও কমন নিতে পারবো। যেমন এই সারি থেকে কত কমন যায়, 2 কমন যায়। এই সারি থেকে কত কমন যায়, 2 কমন যায়, তাহলে আমি এই সারি থেকে 2 কমন নিতে পারবো। নির্ণায়কের ক্ষেত্রে আমার কমন নিতে হলে সবগুলা থেকে কমন নেওয়া লাগতো। আর সরি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমার কমন নিতে হইতো তাহলে সবগুলা থেকে আমার কমন নেওয়া লাগতো। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে আমি যে কোনো একটা সারি থেকে কমন নিব অথবা যে কোনো একটা কলাম থেকে কমন নিব। যেমন এই 1 নাম্বার কলামে 2 কমন যায়, তো 2 কমন গেলে থাকে হচ্ছে 1 2 3। 2 নাম্বার কলাম থেকে কি কমন যায়, 3 কমন যায়, তাহলে আমি 3 কমন নিতে পারবো। তাহলে 1 2 3। 4 নাম্বার কলাম থেকে কি কমন যায়, 5 কমন যায় না? হ্যাঁ, তাহলে 1 2 3। এখন খেয়াল করে দেখো 2 নাম্বার সারি থেকে কি কমন নেওয়া যাবে, 2 কমন নেওয়া যাবে। পরের লাইনে যদি লিখি 2 নাম্বার সারি থেকে আমরা 2 কমন নিতে পারবো, 3 নাম্বার সারি থেকে কি কমন নিতে পারবো, 3। বুঝা গেছে? তো কমন নেওয়ার ব্যাপারটা বোঝা গেছে যে কিভাবে আমরা নির্ণায়কের ক্ষেত্রে কমন নিতে হয়। এরপরে যদি কোনো একটা নির্ণায়কের 2টা সারি একই রকম হয়, যদি কোনো নির্ণায়কের 2টা সারি একই রকম হয় তাহলে ওই নির্ণায়কের মান হয় 0। খেয়াল করে দেখো নির্ণায়কের 2টা সারি অথবা 2টা কলাম, যেমন এই নির্ণায়কের 1 নাম্বার সারি এবং 2 নাম্বার সারি কি একই রকম না? 1 নাম্বার সারির সবগুলো উপাদান দেখতে একই রকম, 2 নাম্বার সারির সবগুলো উপাদান দেখতে একই রকম, তো সুতরাং এই নির্ণায়কের মান হবে 0। এটা যদি আমরা নির্ণায়ক নির্ণয় করি মান হবে 0। বুঝছো কিনা? মানে একই রকম দেখতে, যে 1 নাম্বার কলার সারির সবগুলো উপাদান দেখতে একই রকম, 2 নাম্বার সারির সবগুলো উপাদান দেখতে একই রকম। এরকম যদি হয় যে 2টা কলামের উপাদান দেখতে একই রকম হয় তখনও নির্ণায়কের মান 0 হবে, অথবা 2টা সারির উপাদানগুলো যদি দেখতে একই রকম হয় তখনও নির্ণায়কের মান 0 হবে। বুঝা গেছে? এরপরে আমরা যখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো একটা জিনিস দিয়ে গুণ দিতাম, তখন ধরো আমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে 2 দিয়ে গুণ দিতাম তার মানে হচ্ছে ম্যাট্রিক্সের সবগুলো উপাদানকে 2 দিয়ে গুণ দেওয়া লাগতো। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে যদি আমি কোনো একটা নির্ণায়ককে 2 দিয়ে গুণ দেই তার মানে ওই নির্ণায়কের যে কোনো একটা সারিকে হয় 2 দিয়ে গুণ দিব, নয় যে কোনো একটা কলামকে 2 দিয়ে গুণ দিব। পার্থক্য বোঝা গেছে? ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ দিতাম, ধরো 2 দিয়ে গুণ দিতাম, তার মানে ম্যাট্রিক্সের সবগুলো উপাদানকে 2 দিয়ে গুণ দেওয়া লাগতো। আর নির্ণায়কের ক্ষেত্রে কোনো একটা নির্ণায়ককে 2 দিয়ে গুণ দেওয়ার অর্থ ওই নির্ণায়কের যে কোনো একটা সারিকে 2 দিয়ে গুণ দেওয়া অথবা যে কোনো একটা কলামকে 2 দিয়ে গুণ দেওয়া। বুঝছো? এরপরে ধরো একটু আগে যে কেসটা ছিল যে এরকম যদি হয়, এরকম ধরো 5 7 0 1 3 0 মাইনাসের 1 2 1, ধরো এরকম ছিল আগেরটা। তখন আমি বলছিলাম যদি এরকম থাকে তখন আমার এই জিনিসটাকে বাদ দিয়ে দিতে বলছিলাম, এই জিনিসটাকে আমার বাদ দিয়ে দিতে বলছিলাম, তাই তো? যদি 0 0 1 থাকে কেন হয় দেখো, আমরা নির্ণায়কের বিস্তার যে কোনো সারি বা যে কোনো কলাম ধরে করতে পারবো। আমি এই কলাম ধরে করলাম, ধরো আমরা কি বললাম, তুমি ইচ্ছা করলে নির্ণায়কের বিস্তার এই সারি দিয়েও করতে পারো, ইচ্ছা করলে এই কলাম ধরেও করতে পারো, তোমার যা ইচ্ছা, তোমার যে কোনো কলাম বা যে কোনো সারি যেটা ইচ্ছা সেটা দিয়ে বিস্তার করতে পারো। তো বিস্তার মানে হচ্ছে ওই যে আমরা যে বলতাম না যখন 5 নিতাম 5-এর কলাম 5 সারি বাদ দিয়ে যেটা পাইতাম, মনে আছে? বিস্তার মানে মনে আছে তো নাকি? জি ভাই, বিস্তার মনে আছে। আচ্ছা, বিস্তার মানে হচ্ছে যখন আমরা ধরো এরকম যদি করে নিতাম, ধরো আমি এই সারিটা যদি নেই তখন এটা হয়তো প্লাস, এটা হয়তো মাইনাস, এটা হতো প্লাস। যখন আমরা 5 নিতাম 5-এর সারি বাদ, 5-এর কলাম বাদ যাইতো, 5-এর সারি বাদ যাইতো, পরে 3 একে 3 মাইনাসের 0, তারপর সামনে যেহেতু মাইনাস আছে মাইনাসের 7,
তখন সাথে সারি বাদ যাইত, কলাম বাদ যাইত, বাকি থাকতো হচ্ছে 1 0। এরপরে আমরা কত নিব? 0। 0 নিলে এটা বাদ থাকতো হচ্ছে 2 একে 2 প্লাসের 3, এরকম না? এখন কথা হচ্ছে আমি এটা ধরে করব না, আমি হচ্ছে এই জিনিসটা ধরে করব, এই যে 0 0 1 ধরে বিস্তার করব। এটা ধরে বিস্তার করলে আমার সুবিধাটা কি দেখো, এটা ধরে যদি বিস্তার করি তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। খেয়াল করে দেখো একটু, আমি যখন 0 নিব তো 0 সারি বাদ কলাম বাদ, তাহলে জিনিসটা হবে এরকম। যখন আমরা 0 নিলাম, 0 সারি বাদ কলাম বাদ, বাকি আছে 2 একে 2 প্লাসের 3, তাহলে শূন্য সামনে থাকলে এটার কোনো দরকার আছে? তাহলে এই জন্য এটা দিয়ে আমরা বের করার কোনো দরকার নেই। তারপরে 0 দিয়েও বের করার, A0 দিয়েও বের করার কোনো দরকার আছে? দরকার নাই তো। তাহলে আমার করতে হবে 1 দিয়ে। যখন 1 নিব 1 এর সারি বাদ কলাম বাদ, বাকি থাকে কি এই জিনিসটা না শুধু? তাহলে যখন আমরা 1 নিব, ধরো বাকিগুলা কেন নেই নাই, 0 দিয়ে নিলে 0 সামনে গুণ আকারে থাকবে, তো এটা দিয়ে লিখা যে কথা না লেখা একই কথা, এটা নিলেও একই কথা, আমার নিতে হবে 1। যখন আমরা 1 নিব তখন 1 এর সারি বাদ কলাম বাদ, বাকি থাকবে হচ্ছে 5 7 1 3, এটাই তো, বুঝো নাই? তখন এখানে 1 লেখা যে কথা না লেখা একই কথা। এই জন্য আমি বলছিলাম যখন 0 0 1 পাবো তখন এই জিনিসটাকে বাদ দিয়ে শুধুমাত্র আমরা এই পার্টটা লিখব। এখন বলো বুঝছো কিনা? আচ্ছা, এরপর আমরা আর একটা ম্যাথ করি, দেখো। আমাকে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তো দেখো বের করি। এবার আমরা এটা নির্ণায়কের সাহায্যে বের করবো আর কি। তাহলে ক্ষেত্রফল অফ এ বি সি ইকুয়াল টু কত হবে? হাফ, এটাকে x1, এটাকে y1, এটা x2, এটা y2, এটা x3, এটা y3। তাহলে দেখো x1 y1, x2 y2, তারপরে x3 y3, আর সূত্রের হচ্ছে 1 1, তাই তো? বুঝো না এটা? তো এখন আমাদের কাজ কি হবে বলো তো? 0 আনা না? কত? 2 দিয়ে পরে সারি কলাম বাদ দিয়ে পরে 1 মানে 3 সাথে 1 দিয়ে ওই যে আমরা কি করব, এটা দিয়ে বিস্তার করবা নাকি এটা বলতেছো? কি বলতেছো বুঝি নাই। আমি তো বুঝাই কইতাছি। আচ্ছা দেখো আমরা কি করব, দেখো এখানে ধরো আমরা এই যে এখান থেকে এটা থেকে ধরো এটা বাদ দিব, এটা থেকে এটা বাদ দিলে আমরা কত পাবো? ধরো আমি 1 নাম্বার, আমার তো নির্ণায়কের মেন কাজ হচ্ছে যত বেশি 0 আনা যায়। তাহলে আমি এই সারি থেকে এই সারি, যখন আমি দেখো কোন একটা সারি অথবা কোন একটা কলামে 0 0 1 আনতে পারলে কিন্তু আমার জন্য সুবিধা। একটু আগে দেখাইছি কোন একটা সারি অথবা কোন একটা কলামে 0 0 1 আনা। তাহলে আমি এই সারি থেকে যখন এই সারি বাদ দিব একটা 0 পাবো, আবার যখন এই সারি থেকে এই সারি বাদ দিব আরেকটা 0 পাবো। দেখো তাহলে এই সারি থেকে ধর আমি এই সারি বাদ দিব, 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বাদ দিব, তাহলে কত আসবে? 2 মাইনাসের এ মাইনাসের 1, তাই তো? 2 মাইনাসের এ মাইনাসের 1, এটা থেকে এটা বাদ দিলে মাইনাসের 1 মাইনাসের এ
প্লাসের 3 আর এই পাশে হচ্ছে 0। পরে এটা থেকে যদি এটা বাদ দিই, a প্লাসের 1 মাইনাসের a মাইনাসের 2, a মাইনাসের 3 মাইনাসের a আর এখানে হচ্ছে 0, আর নিচেরটা যা আছে তাই রাখবো, a প্লাসের 2 a তারপর 1। বুঝো নাই? এরপরে উপরে ধরো আমি একটু লিখি, এই লাইনের পরে সামনে একটা হাফ আছে, এখানে আসে হচ্ছে 1 মাইনাসের a আসে বিয়োগ করলে, আর এখানে আসে হচ্ছে 2 মাইনাসের a, আর এখানে 0 এর জায়গায় 0, আর এখানে আসে এটা কাটা যায় মাইনাসের 1 আসে, আর এখানে হচ্ছে এটা কাটা যায় মাইনাসের 3 0, আর এখানে হচ্ছে a প্লাসের 2 a আর হচ্ছে 1। তাহলে আমরা কি করতে পারবো বলো? এখন এই জিনিসটা বাদ চলে যাবে না? এই জিনিসটা যদি বাদ চলে যায় তাহলে থাকে কি দেখো, হাফ 1 মাইনাসের a 2 মাইনাসের a মাইনাসের 1 মাইনাসের 3। এবার আর গুণ করে দাও, বাকিটা তো আশা করি পারবা। তো হাফের জায়গায় হাফ, আর গুণ করে দিলে মাইনাসের 3 গুণ 1 মাইনাস a, এই যে এটা গুণ এটা, তারপর এটা গুণ এটা, না এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে পরেরটা হবে মাইনাস 2 মাইনাসের a গুণ হচ্ছে মাইনাসের 1। বুঝছো কিনা দেখো? তাহলে এরপরে হাফ, তাহলে এখানে হচ্ছে মাইনাসের 3 মাইনাসে প্লাসের 3a মাইনাসের, এটা যদি আমরা গুণ দিই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তো থাকবে হচ্ছে 2 মাইনাসের a। এখান থেকে ক্যালকুলেশন করলেই তো হয়ে যায়। ঠিক আছে, আশা করি বাকিটা পারবা। এরপরে বলছে যে a এর মান কত হলে বিন্দু 3টা সমরেখা হবে। তা আমরা জানি বিন্দু 3টা সমরেখা হওয়ার শর্ত হচ্ছে বিন্দু 3টা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হওয়া লাগবে? 0 না? 0। তাহলে এটা সমান আমরা 0 ধরে a এর মান বের করব। বুঝছো এটা? জি জি বুঝছি। এইটাই ক্ষেত্রফল মাইনাসের এলে কি করে? ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, এটা বলে প্লাসের ভ্যালু নিয়ে নিবা। বুঝে গেছে? ঠিক আছে। জি আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখো। আচ্ছা, কোন একটা বইয়ের রেফারেন্স হিসেবে বলো, কারণ কোশ্চেন লিখে ম্যাথ করাটা একটু ঝামেলা হয়ে যায়, আর ম্যাথ কোশ্চেন তো বুঝোই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, ছবি পাঠিয়ে দিও কালকে আমারে। দেখো, তো আমি চেষ্টা করতেছি আকার ইঙ্গিতে বোঝানোর জন্য। দেখো, একটা ত্রিভুজের মিয়া, আচ্ছা আমার কাছে আছে। আচ্ছা আমি বলে দিব না, বুঝা গেছে কোন কোন ম্যাথ করাইতেছে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে এরকম, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। এখন আমাকে বলছে কোন শর্তে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। বুঝা গেছে? কোন শর্তে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ম্যাক্সিমাম হবে এবং ওই ম্যাক্সিমাম ক্ষেত্রফলটা কত সেটা আমাকে বের করতে বলছে। দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তো আমাকে বের করতে বলছে হচ্ছে
কোন শর্তে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, এটা হচ্ছে 1 নাম্বার শর্ত। আর 2 নাম্বার কথা হচ্ছে যে এই ত্রিভুজের ম্যাক্সিমাম ক্ষেত্রফল কত, বুঝছো কিনা? কোশ্চেন বুঝছো? বলছে যে কোন শর্তে, হ্যাঁ কোন শর্তে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ম্যাক্সিমাম হবে এবং ত্রিভুজের ম্যাক্সিমাম ক্ষেত্রফলটা কত, বুঝছো এটা? জি স্যার। ওকে, তাহলে আমরা দেখো নির্ণায়কের সাহায্যে ক্ষেত্রফলটা বের করে ফেলি। এটা তো আরো সোজা। কিভাবে সোজা? এটা তো কিছু করা লাগবে না, ফার্স্টে এতটুকু বাদ, তাই না? জি স্যার। এটা তো কিছু করা লাগবে না, ফার্স্টে এতটুকু বাদ, তো ফার্স্টে ধরো আমি এতটুকু বাদ দিয়ে দিলাম। তো এখন দেখো আমরা বের করি, যদি হাফের জায়গায় হাফ, তাহলে a cos বিটা a cos আলফা, তার মানে a cos আলফা এই লাইনটা দেখো তো বুঝছো কিনা? এই যে এভাবে গুণ করবো না, এটা গুণ এটা, তাহলে a cos বিটা গুণ হচ্ছে a cos আলফা, তারপরে সূত্রের মাইনাস, তারপরে মাইনাসের a sin বিটা a sin আলফা, তাহলে এখানে একটা মাইনাস আছে, সূত্রে একটা মাইনাস আছে, ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, বুঝছো? জি বুঝছি। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারবো? হাফ a স্কোয়ার কমন নেওয়া যাবে না? দেখো a স্কোয়ার, এখানেও a স্কোয়ার না? জি। তো কমন নিলে কি থাকে ভিতরে দেখো, একটু যদি রিঅ্যারেঞ্জ করে লিখি আমি, এটা না, দেখো জি। এ মানে হচ্ছে স্কোয়ার, এ মানে হচ্ছে স্কোয়ার, তাহলে স্কোয়ার কমন নিলে দেখো, তো সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি ইকুয়াল টু কত? কজ অফ এ মাইনাস বি না? মনে আছে সূত্র? মনে আছে না? হ্যাঁ, তাহলে হাফ এ স্কোয়ার কজ অফ আলফা মাইনাসের বিটা, তাই তো? তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইলাম, ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইলাম হচ্ছে হাফ এ স্কোয়ার কজ অফ আলফা মাইনাসের বিটা। এখন দেখো হাফ হচ্ছে একটা কনস্ট্যান্ট, এও একটা কনস্ট্যান্ট, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি এটার উপর ডিপেন্ড করতেছে না? খেয়াল করো, তাহলে এটার মান যখন ম্যাক্সিমাম হবে ত্রিভুজের ক্ষেত্রফল তো কত ম্যাক্সিমাম হবে না? খেয়াল করো, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এ স্কোয়ার কজ আলফা মাইনাসের বিটা, তো হাফ হচ্ছে একটা কনস্ট্যান্ট, এও একটা কনস্ট্যান্ট, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা ডিপেন্ড করতেছে এটার উপর, এটার ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে ত্রিভুজের ক্ষেত্রফলটাও তখন ম্যাক্সিমাম হবে। আর আমরা জানি কজের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1 না? কজের ভ্যালু হচ্ছে মাইনাসের 1 থেকে হচ্ছে 1, কজের রেঞ্জ হচ্ছে মাইনাসের 1 থেকে 1, তো এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু 1, তার মানে এটার মান যখন ম্যাক্সিমাম হবে ত্রিভুজের ক্ষেত্রফলটাও তখন ম্যাক্সিমাম হবে, তার মানে cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হলেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? তো cos আলফা মাইনাসের বিটা, cos কতর মান 1? cos 0 ডিগ্রির মান 1, তাই তো? তাহলে ওই পক্ষ থেকে cos cos বাদ দিয়ে দাও, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে 0 পাবো, সুতরাং আলফা ইকুয়াল টু বিটা।
তো আলফা আর বিটা ভাই আমার বলো। একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমাকে একটু হাফ হাফ স্কয়ার ইনটু সাইন আলফা বিটা এই লাইনে আচ্ছা আচ্ছা, দেখো দেখো, সমস্যা নেই। হাফ এ স্কোয়ার সাইন আলফা এই লাইন থেকে নাকি আগেরটা থেকে? জি জি ভাই আগের, এই লাইন থেকে আচ্ছা এটা থেকে নাকি এটা থেকে বলো, ওই যে উপরেরটা থেকে নাকি নিচেরটা থেকে? নিচেরটা থেকে। আচ্ছা দেখো, সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি ইকুয়াল টু হচ্ছে কজ এ মাইনাস বি, সূত্র ত্রিকোণমিতির সূত্র আর কি। সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি ইকুয়াল টু হচ্ছে কজ অফ এ মাইনাস বি। বুঝছো এটা? বুঝছি বুঝছি। তো এটা এখানে লিখলাম। এখন দেখো তো, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এ স্কোয়ার কজ আলফা মাইনাসের বিটা। তো এখন হাফ হচ্ছে কনস্ট্যান্ট, এ স্কোয়ারও কনস্ট্যান্ট, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি এটার উপর ডিপেন্ড করতেছে না? জি। এটার মান যখন ম্যাক্সিমাম হবে ত্রিভুজের ক্ষেত্রফলটাও ম্যাক্সিমাম হবে। আর আমরা জানি কজ এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, কত জানি 1 না? তাহলে এই কজ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু যখন 1 হবে ত্রিভুজের ক্ষেত্রফলটা তখন ম্যাক্সিমাম হবে। তো আমরা জানি কজ কতর মান 1, কজ 0 ডিগ্রির মান 1। তাহলে আমি এই 1 এর জায়গায় কজ 0 ডিগ্রি লিখলাম। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি কজ কজ বাদ দিয়ে দেই তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত পাই? 0 পাই না? জি ভাই। তাহলে আলফা ইকুয়াল টু বিটা, তার মানে আলফা ইকুয়াল টু যদি বিটা হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। বুঝা গেছে? কোন শর্তে ত্রিভুজের ক্ষেত্রফল ম্যাক্সিমাম হবে? আলফা ইকুয়াল টু বিটা হলে। এখন আলফার জায়গায়, এখন আমরা একটু আগে দেখলাম ত্রিভুজের ম্যাক্স মানে এরপরে বলছে, প্রথমে বলছে কোন শর্তে ত্রিভুজের ক্ষেত্রফল ম্যাক্সিমাম হবে। আমরা দেখাইলাম আলফা আর বিটা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ম্যাক্সিমাম হবে। 2 নাম্বার কথা বলছে যে ত্রিভুজের ম্যাক্সিমাম ক্ষেত্রফল কত। তাহলে এটার জায়গায় আমরা 1 বসাই দিই তো ত্রিভুজের ম্যাক্সিমাম ক্ষেত্রফল পাবো, তাই না? বুঝুন এই কথাটা? এই শর্তেই তো ত্রিভুজের ক্ষেত্রফলটা ম্যাক্সিমাম, তার মানে cos আলফা মাইনাস বিটার জায়গায় আমি 1 বসাই দিব। তাহলে ত্রিভুজের ম্যাক্সিমাম ক্ষেত্রফল হবে হাফ এ স্কয়ার। এটা বুঝো নাই? বুঝছো বাকিটা? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দিতেছি, দাঁড়াও। আচ্ছা একটু খেয়াল করো, বলছে যে এ বি সি ডি চারটা বিন্দু দেওয়া আছে। বলছে সিডি কে এ বি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে আমরা বিন্দুগুলো একটু বসাই আর কি। হ্যাঁ, তাহলে এই বিন্দুটা হচ্ছে 0 মাইনাসের 1, তার মানে কোথায় হবে? 0 মাইনাসের 1 মানে 0 মানে এখানে, মাইনাসের 1 মানে ধর আমি এখানে, এটা হচ্ছে আমার এই বিন্দু। তারপর বি বিন্দু হচ্ছে 15,2, তার মানে এইদিকে যে কোনো একটা জায়গায় হবে বি বিন্দু। যেহেতু এ বি রেখা বলছে তাহলে এ আর বি যোগ করে দিই। এটা বুঝছো কিনা দেখো। সি হচ্ছে মাইনাসের 1 2, বুঝো নাই? এরকম কিছু একটা না? বুঝছো কিনা দেখো, খেয়াল করো। আমি চারটা বিন্দু বসাইছি, আর যেহেতু বলছে সিডি রেখা আর এবি রেখা, সেই জন্য এ আর বি যোগ করছি, সি আর ডি যোগ করছি। যেহেতু এই বিন্দু হচ্ছে 0 মাইনাসের 1, তার মানে 0 মাইনাসের 1 এখানে। বি বিন্দু প্রথম চতুর্ভাগে হবে, সেই জন্য আমি প্রথম চতুর্ভাগে লিখছি। সি বিন্দুটা হচ্ছে মাইনাসের 1 2, তার মানে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, তার মানে 2 নাম্বার চতুর্ভাগে হবে। ডি বিন্দুটা এক্স এর মান প্লাস, ওয়াই এর মান হচ্ছে মাইনাস, তার মানে আমার প্রথম চতুর্ভাগ মানে 4 নাম্বার চতুর্ভাগে হবে।
তারপর সি আর ডি যোগ করলাম, এ আর বি যোগ করলাম। এখন প্রশ্নে বলছে সিডি কে, মানে সিডি কে এ বি রেখা একটা বিন্দুতে সেট করছে না? সিডি কে এ বি রেখা একটা বিন্দুতে কি করছে, দুই ভাগে ভাগ করছে না? বুঝো না এই কথাটা? খেয়াল করো, সিডি কে এ বি রেখাটি, তাহলে সিডি রেখাটিকে এ বি রেখা একটা বিন্দুতে দুইটা ভাগে ভাগ করছে। এখন কত অনুপাতে ভাগ করছে সেটা আমাকে বের করতে বলছে। বুঝা গেছে? তা আমি ধরে নিলাম যে সিডি কে এ বি রেখাটি পি বিন্দুতে কে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করছে, বা কে ইস টু 1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। না বুঝলে বলো। আমি অনুপাত ধরে নিলাম কে ইস টু 1, তুমি ইচ্ছা করলে এম ইস টু এন ও ধরতে পারো, এটা কোনো সমস্যা নেই। না বুঝলে বলো। বুঝছি। তো কি বললাম, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। যে আমাকে বলছে সিডি কে এ বি রেখাটি, তাহলে সিডি কে এ বি রেখাটি পি বিন্দুতে কে ইস টু 1 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে, তাই তো? তো আমি পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম এক্স কমা ওয়াই। তো এবার আমরা ধরো পি বিন্দুর স্থানাঙ্কটা বের করি। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত হবে, উপরে হবে অনুপাত গুলার যোগ, নিচেও হবে অনুপাত গুলার যোগ, কে লাগানো আছে সি এর সাথে, গুণ দিব হচ্ছে ডি এর, আর 1 এর সাথে হচ্ছে মাইনাসের 1। তার মানে আলটিমেটলি হবে 4k মাইনাস 1 বাই হচ্ছে k প্লাস এর 1। এটা হচ্ছে আমার গেল এক্স। তারপর আমরা ওয়াই বের করি। দেখো ওয়াই ইকুয়াল টু হবে k প্লাস এর 1, নিচে হচ্ছে k প্লাস এর 1। সরি, এরপরে আমরা গুণ দিব হচ্ছে এটা মাইনাসের 5 দিয়ে, আর এটাকে গুণ দিব হচ্ছে 2 দিয়ে। এটাই তো নাকি? এতটুকু হচ্ছে কিনা? জি স্যার। এখন খেয়াল করো, এখন আমার কিন্তু কে এর মান লাগবে। আমার তো দরকার হচ্ছে, আমরা তো অনুপাতটা কত ধরে নিছি, কে ইস টু 1 না? আমরা ধরে নিলাম যে সিডি কে এ বি রেখাটি পি বিন্দুতে কে ইস টু 1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তার মানে আমার অবশ্যই কে এর মানটা লাগবে। কে এর মানটা লাগবে না? বুঝো না কেউ? এখন একটু খেয়াল করে দেখো তো, এ বিন্দু, পি বিন্দু আর বি বিন্দু কি একই সরল রেখায় অবস্থিত না? এই যে এ বিন্দু, পি বিন্দু আর বি বিন্দু যেহেতু একই সরলরেখায় অবস্থিত, সেহেতু এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 ধরে আমি কে এর মানটা বের করে ফেলবো। বুঝতে পারছো কিনা দেখো। কে এর মান 0 ধরতেছি না আমাদের। দেখো খেয়াল করো, আমি ধরে নিলাম ফার্স্ট থেকে, খেয়াল করো, আমি ফার্স্টে ধরে নিলাম সিডি রেখাটাকে এ বি রেখাটি পি বিন্দুতে কে ইস টু 1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, এটাই তো? সিডি রেখাটিকে এ বি রেখা পি বিন্দুতে কে ইস টু 1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে এখন আমার যদি অনুপাত বের করতে হয়, তার মানে অবশ্যই আমার কে এর মানটা লাগবে। আমি বলে নিলাম যে কে ইস টু 1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তার মানে অবশ্যই আমার কেটা ধরা না? কে তো আমার ধরা গেল, তাহলে আমার কে এর মানটা লাগবে না? তো এখন একটু খেয়াল করে দেখো, আমরা ফার্স্টে ধরে নিলাম যে সিডি কে এ বি রেখা পি বিন্দুতে কে ইস টু 1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। তারপরে পি বিন্দুর স্থানাঙ্কটা বের করলাম, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক। বুঝছো এতটুকু? এখন এ বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, বি বিন্দুর স্থানাঙ্কও জানি, পি বিন্দুরটা নিয়েই ঝামেলা। দেখো তো, এ বিন্দু, পি বিন্দু আর বি বিন্দু কি একই সরলরেখায় অবস্থিত না? যেহেতু একই সরলরেখায় অবস্থিত, সেহেতু এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 0 ধরে আমরা কিসের মান বের করব? কে এর মান বের করব। বুঝো নাই?
বুঝছি, x সমান সমান শূন্য আবার y সমান সমান শূন্য। x সমান সমান শূন্য হবে কেন? এ বিন্দু দেখো, এটা এই যে এ বিন্দু, পি বিন্দু আর বি বিন্দু কি একই সরলরেখায় অবস্থিত না? তার মানে বিন্দু তিনটা সমরেখ না? যদি বিন্দু তিনটা সমরেখ হয় তাহলে বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? শূন্য। তাহলে এই বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান শূন্য ধরে তারপর কি এর মান বের করব। দেখো দেখাই কি, দেখো এই বিন্দুর স্থানাঙ্ক দেখো, তাহলে আমার এ লাগবে, পি লাগবে আর বি লাগবে, এটা মুছে ফেললাম। হ্যাঁ, ত্রিভুজ এ পি বি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 0 মাইনাসের 1 15 2 1 1 4k মাইনাসের 1 বাই কে প্লাসের 1 মাইনাসের 5k প্লাসের 2 বাই কে প্লাসের 1। তাহলে এই এপি বিন্দু তিনটা কি একই সরলরেখায় অবস্থিত না? বুঝো নাই? এ পি বি তিনটা সরলরেখা, তিনটা বিন্দু যেহেতু একই সরলরেখায় অবস্থিত, তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? শূন্য। তাহলে এটা সমান শূন্য ধরে নির্ণয় করে তারপর আমরা কে এর মান বের করবো এখান থেকে। বুঝছো? বুঝো নাই? এখন এটার নির্ণয়কটা তোমরা নিজেরা করবা, না পারলে আমাকে মেসেঞ্জারে পাঠায়ও, আমি করাই দিব। পারবা তো নাকি? বাকিরা কথা হলো না কেন? হ্যালো, বাকিরা বুঝো নাই? জি ভাই, বুঝো নাই? না ম্যাথ কি ভালো করে বুঝো নাই নাকি? ভালো করে বুঝো নাই নাকি? না ভালো করে না বুঝলে বলো, আমি বুঝাই দিব। এটা তোমরা নিজেরা করবে, আর যদি কারো প্রবলেম হয় তা আমাকে বললো, আমি করে তোমাদেরকে পাঠিয়ে দিব না, মেসেঞ্জারে পাঠিয়ে দিব না। আচ্ছা, তাহলে আমি পরের চ্যাপ্টারে যাই, এই চ্যাপ্টারে আর ম্যাথ নাই, পরের চ্যাপ্টারে যাই। আজকে পরের চ্যাপ্টারের থিওরিটা আলোচনা করি, পরের দিন ম্যাথে যাব। হ্যাঁ, কি বলো? ওকে ভাই। ওকে, দেখো আমরা এবার এগুলা তো ছিলই, এখান থেকে আসার সম্ভাবনা খুব কম প্রশ্ন। এখন যেগুলা পড়াবো এগুলা থেকে আসার সম্ভাবনা বেশি। তো দেখো এখন যেটা মেন হচ্ছে সরলরেখার ঢাল। সরলরেখার ঢাল m ইকুয়াল টু হচ্ছে tan থিটা, তারপরে হচ্ছে y1 মাইনাসের y2, x1 মাইনাসের x2 মাইনাস x এর সহগ বাই হচ্ছে y এর সহগ অথবা সমান সমান হচ্ছে dy বাই dx। দেখো আমরা সরলরেখার ঢাল এই যে 4-5টা সূত্র লিখছি না, এতগুলাই যথেষ্ট মানে এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য। সরলরেখার ঢাল m ইকুয়াল হচ্ছে tan থিটা। এই থিটার পরিচয়টা হচ্ছে সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। এই থিটাটা হচ্ছে সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। আর যদি আমার কাছে দুইটা বিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে সরলরেখার ঢাল বের করার সূত্র হচ্ছে এটা। কি বললাম? আচ্ছা, এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো জিনিসটা হচ্ছে এরকম, ধরো এটা x অক্ষ, এটা y অক্ষ, ধরো এটা হচ্ছে সরল রেখা। তাহলে সরল রেখাটা যে বিন্দুতে ছেদ করবে ওইটাকে আমরা মূল বিন্দু ধরে নিব আমাদের সুবিধার জন্য।
সরল রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে সেট করব এটাকে আমরা মূল বিন্দু ধরে নিব। তাহলে এই মূল বিন্দু ধরে নিলে এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক আর এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। তাহলে সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো থিটা। বুঝো নাই? ধরো এরকম যদি হয়, ধরো যদি এরকম হয়, তাহলে দেখো এটাকে আমরা মূল বিন্দু ধরে নিব। সরলরেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে সেট করব এটাকে আমরা মূল বিন্দু ধরে নিব। তাহলে এই পাশটা হচ্ছে আমার ধনাত্মক, এই পাশটা হচ্ছে ঋণাত্মক, তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? থিটা বলবো না? সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা থিটা বলবো। আর এটাকে যেহেতু আমরা মূল বিন্দু ধরছি, এই পাশটা হচ্ছে আমার ধনাত্মক দিক, এই পাশটা হচ্ছে ঋণাত্মক দিক, তাহলে এটা হচ্ছে আমার ঋণাত্মক দিক। তাহলে সরলরেখাটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে এটা। বুঝা গেছে? জি স্যার। বাকিটা কি বুঝো নাই? কথাটা তো কম না, ভাই বলো। সমস্যা নাই, আবার বলো। ভাই আপনি যে চিত্রটা আঁকছেন হ্যাঁ। এই অনুযায়ী তো দুইটা রেখার ঢাল সমান, শুধু বিপরীত হবে না? হ্যাঁ মানে হতেও পারে, আমারটা ঠিক মতো হয় নাই আর কি, খেয়াল করো। না মানে হয় নাই না, এটা এমন অনুমানে আর কি। হ্যাঁ অনুমানে হতে পারে। তাহলে হ্যাঁ, এদের কোণ যদি এক না হয় তাহলে ঢাল কিভাবে সমান হবে? তো ঢাল না, তো একটা ঢাল পজিটিভ হবে আর একটা ঢাল নেগেটিভ হবে। দেখো দুইটা সরলরেখা তো একই রকম না। দেখো তুমি যেটা বলতেছো যে আমি একটা আঁকছি হচ্ছে কিভাবে, এইভাবে আঁকছিলাম না, আর একটা আঁকছিলাম এইভাবে না, এভাবে আঁকছিলাম না, দুইটা এভাবেই তো আঁকছিলাম না। এটার ঢাল হবে নেগেটিভ, এটার ঢাল হবে পজিটিভ, দুটো একই হবে না তো। খেয়াল করো, এই যে এটা হচ্ছে তোমার এক্স অক্ষের ধনাত্মক দিক, এই কোণটা কি স্থূল কোণ নাকি সূক্ষ্ম কোণ? অবশ্যই স্থূল কোণ। আর এটা সূক্ষ্ম কোণ। তার মানে এইটার জন্য পজিটিভ পাবো ঢাল, আর এটার জন্য হচ্ছে ঢাল নেগেটিভ হবে। যদি আমার থিটাটা সূক্ষ্ম কোণ হয় তাহলে ঢাল পজিটিভ পাবো, আর যদি থিটাটা স্থূল কোণ হয় তার ঢালটা নেগেটিভ পাবো। বুঝা গেছে? এখন ধরো এনিহাউ তোমার দেওয়া আছে, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দেওয়া আছে 45, তাহলে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত হবে? সরল রেখাটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিভাবে বের করবো? 180 থেকে বাদ দিয়ে দিই। ঠিক আছে, তোমারটা 180 থেকে খালি কি করে দিব? বাদ করে দিব। কারণ এই পুরাটা কত আমার? এই পুরাটা হচ্ছে আমার 180, আর এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে 45, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করবে 180 মাইনাসের 45। বুঝো নাই? কেউ না বুঝলে বলো। বুঝছি স্যার। ওকে, এবার যদি আমার দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে সরলরেখার ঢাল বের করব কিভাবে? দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার ঢাল বের করার সূত্র হচ্ছে এটা। আমরা কি বললাম? যদি তোমার দেওয়া থাকে, এক্স অক্ষের ধনাত্মক দিক অথবা ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দেওয়া থাকে, তাহলে ঢাল বের করার সূত্র এটা। আর যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে ঢাল বের করার সূত্র এটা। ধরো একটা বিন্দু দেওয়া আছে 2,5 আর একটা কমা হচ্ছে 3,-3, তাহলে একটাকে আমি x1 ধরবো, y1 ধরবো, আর একটাকে x2 ধরবো, y2 ধরবো। বুঝছো কিনা? যদি আমার দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে ঢাল বের করার সূত্র হচ্ছে এটা। তো যে দুইটা বিন্দু দেওয়া থাকবে, একটা বিন্দুকে আমি x1 y1 ধরবো, আর একটা বিন্দুকে x2 y2 ধরবো। বুঝা গেছে? বুঝো নাই? এরপরে যদি তোমার এরকম দেওয়া থাকে, যদি সরলরেখাটা এরকম আকারে দেওয়া থাকে যে ax প্লাস by প্লাস c এই আকারে দেওয়া থাকে, তাহলে সরলরেখার ঢাল বের করার সূত্র হচ্ছে আমরা এটা ইউজ করব। বুঝো নাই? তাহলে এই ক্ষেত্রে দেখো x এর সহগ হচ্ছে a, তাহলে আমি উপরে a বসাবো, y এর সহগ হচ্ছে b, নিচে আমরা b বসাবো।
বুঝছো এটা? বুঝছি স্যার। ধরো এরকম দেওয়া আছে 3x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এটা ঢাল কত হবে? এটা দেখতে কিন্তু এটার মতো, এটা কিন্তু 3 বাই এটা দেখতে এটা, তাহলে সূত্র কি? মাইনাস এক্স এর সহগ হচ্ছে 3 বাই হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে -2। 3/2। বুঝো না এটা? সূত্রের মাইনাস, তারপরে এক্স এর সহগ ভাগ হচ্ছে ওয়াই এর সহগ, এখানে ওয়াই এর সহগ হচ্ছে -2। বুঝছো? এরপরে যদি এরকম দেওয়া থাকে, সরলরেখাটা এ আকারে দেওয়া থাকে y ইকুয়াল টু mx প্লাস c, এ আকারে দেওয়া থাকে, তাহলে x এর সাথে যা থাকবে সেটা হচ্ছে সরলরেখার ঢাল। y ইকুয়াল টু mx প্লাস c আকারে যদি সরলরেখাটা দেওয়া থাকে, তাহলে ধরো এরকম যদি দেওয়া থাকে y ইকুয়াল টু 3x প্লাস 4, এটা আর এটা দেখতে কি একই রকম না? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে x এর সাথে যা থাকবে সেটা হচ্ছে সরলরেখার ঢাল। তাহলে এখানে x এর সাথে 3 আছে, তো সরলরেখার ঢাল হচ্ছে 3। বুঝছো কিনা দেখো? ওকে, এরপরে দেখো আমরা আরো কিছু দেখব। dy বাই dx হচ্ছে যদি কোনো বক্ররেখা দেওয়া থাকে, ওটা আমরা ডিফারেন্সিয়েশনে দেখব, এটা আপাতত এখানে দরকার নেই। যদি আমি কি জানি, 1 নাম্বার জিনিস যেটা, সেটা হচ্ছে যদি ঢাল জানি আর একটা বিন্দু জানি, ঢাল আর একটা বিন্দু যদি আমরা জানি, তাহলে সরলরেখার সমীকরণ হবে ভুল, হ্যাঁ সরলরেখার সমীকরণ হবে y মাইনাস এর y1 m ইন্টু x মাইনাস এর x1, যেখানে m হচ্ছে ঢাল আর বিন্দুটা হচ্ছে x1 y1। কি বললাম? যদি আমার এক সরলরেখার ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকে, সরলরেখার সমীকরণ হবে y মাইনাস এর y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস এর x1। এই mটা হচ্ছে সরলরেখার ঢাল আর x1 y1 হচ্ছে সরলরেখার মানে বিন্দুটা আর কি। এখন যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, x বাই আরে আন্দাজি কাউকে, y মাইনাস এর y1 y1 মাইনাস এর y2 x1 মাইনাস এর x2 x মাইনাস এর x1, এটা হচ্ছে আমার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে। এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু m, আগেরটা এটা কিন্তু সেম। খেয়াল করো, এই যে আমরা m ইকুয়াল টু কত দেখছিলাম, দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র কি ছিল? y1 মাইনাস এর y2 x1 মাইনাস এর x2, এটাই লিখছে এখানে। বুঝো নাই? বুঝছো কিনা এটা? লোড বেশি হয়ে গেলে বইলো, পড়াবো না। এবার যদি প্রশ্নের মধ্যে কোথাও যদি দেখো ছেদকৃত অংশ লেখা বা খণ্ডিত অংশ লেখা আছে, প্রশ্নের মধ্যে যদি কোথাও দেখো খণ্ডিত অংশ বা ছেদকৃত অংশ দেওয়া আছে, তখন সরলরেখার সমীকরণ হবে x বাই a প্লাস এর y বাই b ইকুয়াল টু 1। কি বললাম? যদি প্রশ্নে কোথাও যদি দেখো খণ্ডিত অংশ বা ছেদকৃত অংশ এই কথাটা লেখা আছে, তাহলে সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ হবে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এই এটা হচ্ছে, ধরো আমি যদি চিত্র এঁকে দেখাই, ধরো এটা হচ্ছে সরলরেখা, তাহলে এই সরলরেখা x অক্ষ থেকে একটা অংশ ছেদ করছে না, এই এতটুকু অংশ ছেদ করছে, তাহলে এটা হচ্ছে সরলরেখা দ্বারা x অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণ। আবার দেখো এই সরলরেখাটা y অক্ষ থেকে কিন্তু একটা অংশ ছেদ করছে, এই বিটা হচ্ছে y অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণ। তার মানে আমি বলতে পারবো এই জিনিসটা হচ্ছে x অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণ আর এই জিনিসটা হচ্ছে y অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণ।
বুঝো নাই? না বুঝলে বইলো, কেউ কথা বলো না কে? আরেকবার বলেন। আচ্ছা, যদি কোথাও যদি লেখা থাকে যে ছেদকৃত অংশ বা খণ্ডিত অংশ বা কর্তিত অংশ লেখা থাকে প্রশ্নের মধ্যে, তাহলে সরলরেখার সমীকরণ হবে x/a + y/b = 1। তাহলে এটা হচ্ছে সরলরেখা x অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করছে। ধরো এই যে এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে আমার সরল রেখাটা। তাহলে এই সরল রেখাটা x অক্ষ থেকে এতটুকু অংশ ছেদ করছে না? এটা হচ্ছে a। এই সরল রেখাটা y অক্ষ থেকে একটা অংশ ছেদ করছে, এটা হচ্ছে আমার b। বুঝছো? জি বুঝছি। এইবার দেখো আমরা এই বিন্দুর স্থানাঙ্ক যদি বের করি, এই বিন্দুটাকে ধরো এই বিন্দু ধরে নিলাম, তাহলে এখান থেকে এতটুকু কত? a, তার মানে a হবে। আর এটা যেহেতু x অক্ষের উপর অবস্থিত সেই কারণে হচ্ছে 0 হবে। এটা বুঝো নাই? এই বিন্দুর স্থানাঙ্ক কিভাবে লিখলাম? যে এখান থেকে এতটুকু হচ্ছে a, সেজন্য a লিখলাম, আর যেহেতু x অক্ষের উপর অবস্থিত সেই কারণে y এর স্থানাঙ্ক 0 লিখলাম। খেয়াল করে দেখো, এটা যেহেতু y অক্ষের উপর অবস্থিত তাহলে এই বিন্দুর ভুজ হবে 0, আর এখান থেকে এতটুকু দূরত্ব যেহেতু b, তার মানে y এর স্থানাঙ্ক হবে b। এটাই তো নাকি? বুঝো নাই? এখন যদি এরকম লেখা থাকে, যে প্রশ্নের মধ্যে যদি এরকম লেখা থাকে যে মূল বিন্দু থেকে সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p, কি বলবো? মূল বিন্দু, এটা হচ্ছে আমার মূল বিন্দু 0 0। প্রশ্নে ধরো এটা বলে দিছে যে মূল বিন্দু থেকে সরল রেখার উপর অঙ্কিত লম্ব হচ্ছে p, এরকম যদি বলে দেওয়া থাকে, এটা লাস্ট দেখায় দিই নাকি? আচ্ছা ঠিক আছে, তাইলে কি কও, বাকিরা কি বলো? বাকিরা কি বলো, শেষ করে দিব? শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন বাকিরা দেখাই দিব না। আর বুঝছো তো নাকি না? তোমরা একটু রেসপন্স করো, না হলে তো বুঝি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু থাকো।